স্কুটি শেখানোর রহস্য। আমাকে স্কুটি চালানো শেখাতে গিয়ে ছেলে পেছন থেকে আমার কোমর ধরে বল, মা, তোমাকে এভাবে থচ করতে খুব ভালো লাগে। সকাল ৮টায় ছেলে বলল, মা, তোমাকে স্কুটি চালানো শেখাব। এখন শিখে নাও, পরে কাজে লাগবে। আমি রাজি হলাম। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল। বাড়ির সামনের খালি রাস্তায় স্কুটি নিয়ে এল। তুমি সামনে বসো, আমি পেছনে গি। আমি সামনে বসলাম। সে পেছন থেকে আমার কোমরে হাত দিল ব্যালেন্সের জন্য। এবার আস্তে অ্যাক্সেলারেটর চাপক। স্কুটি চলতে শুরু করল। আমি একটু নার্ভাস। ভয় পেও না, আমি আছি কি। তার হাত আমার পেটে চলে এল। কেন এত শক্ত করে ধরছিস, জিজ্ঞেস করলাম। মা, তার গলার স্বর ভিন্ন শোনাল, আমি তোমাকে এভাবে থচ করতে পছন্দ করি গ। আমি স্কুটি ব্রেক করলাম। তুমি নরম, ওয়ার্ম। তোমার শরীরের সুগন্ধ আছে গ। সে আরও কাছে এসে বলল, মা, আমি চাই প্রতিদিন তোমাকে এভাবে হোল্ড করতে। তুমি আমার স্ত্রী হও। সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। রাস্তায় কেউ ছিল না। আমরা দূরে কোথাও গিয়ে একসাথে থাকব। তুমি আমার বউ হয়ে গি। স্কুটির ইঞ্জিন এখনও চলছিল। আমার পিঠে তার শ্বাস পড়ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর রিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটেছে যেটা এখনও আমার মাথা থেকে বের হচ্ছে না। সেদিন সকাল ৮টার সময় রাহুল আমাকে ডেকে বলল, মা, আজকে তোমাকে স্কুটি চালানো শেখাব। দেরি না করে এখনই শিখে নাও। আমি তো অনেক দিন ধরেই চাইছিলাম স্কুটি শিখতে। বাড়ির কাজকর্ম, বাজার স্থায়ী সব কিছুতে সুবিধা হবে। তাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। ঠিক আছে বাবা, শেখাও তো। রাহুল বাড়ির সামনের খোলা রাস্তায় স্কুটিটা নিয়ে এল। আমাদের বাড়িটা একটু আলাদা জায়গায়, তাই রাস্তায় তেমন লোকজন থাকে না। মা, তুমি সামনে বসো, আমি পেছনে বসে গাইড করব গ। আমি সামনে বসলাম। রাহুল পেছন থেকে আমার কোমরে হাত রাখল ব্যালেন্সের জন্য। এবার ধীরে ধীরে অ্যাক্সেলারেটর টিপো। ভয় পেও না গে। আমি অ্যাক্সেলারেটর টিপতেই স্কুটি এগিয়ে চলতে শুরু করল। প্রথমবার স্কুটি চালাচ্ছি বলে একটু নার্ভাস লাগছিল। আরে মা, ভয় পেও না, আমি তো আছি তোমার পেছনে গি। বলতে বলতে তার হাত আমার পেটের দিকে চলে এল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। রাহুল, এত জোরে ধরিস কেন? আমি তো পড়ে যাব না গি। মা, তার গলার স্বর কেমন যেন ভিন্ন শোনাল, তোমাকে এভাবে থচ করতে আমার খুব ভালো লাগে গু। কথাটা শুনে আমি তৎক্ষণাৎ ব্রেক করলাম। স্কুটি থেমে গেল। কি বললি তুই এখন? মা, তুমি খুব নরম, ওয়ার্ম। তোমার শরীর থেকে খুব ভালো স্মেল আসে গি। আমি পেছনে ফিরে তাকাতেই দেখি রাহুল আরও কাছে চলে এসেছে। মা, আমার ইচ্ছে করে প্রতিদিন তোমাকে এভাবে হোল্ড করতে। তুমি যদি আমার স্ত্রী হতে গু। রাহুল, তুই কি বলছিস? সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। চারদিকে নিস্তব্ধতা। শুধু আমাদের দুজনের শ্বাসপ্রশ্বাসের আওয়াজ। মা, আমরা দুজনে দূরে কোথাও চলে যেতে পারি। তুমি আমার বউ হয়ে থাকবে গি। স্কুটির ইঞ্জিন তখনও চলছিল। আমার পিঠে তার ওয়ার্ম ব্রাশ পড়ছিল। পরিস্থিতিটা এতই অদ্ভুত ছিল যে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। রাহুল, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? মা, আমি একদম ঠিক আছি। বরং তুমি বলে সে আমার কানের কাছে মুখ নিয়ে এল। হঠাৎ করেই আমার মনে হল কিছু একটা ঠিক নেই। রাহুলের এই আচরণ একদমই স্বাভাবিক নয়। আমার ছেলে কখনো এভাবে কথা বলে না। রাহুল, তুই কি সত্যিই রাহুল? কথাটা বলতেই সে হেসে উঠল। কিন্তু সেই হাসিটা রাহুলের হাসির মতো শোনাল না। মা, আমি তোমার রাহুল। তুমি কেন এমন প্রশ্ন করছ? না, তুই রাহুল নোস। রাহুলের কণ্ঠস্বর এরকম নয়। আর সে কখনো আমার সাথে এভাবে কথা বলে না গি। আমি স্কুটি থেকে নেমে তার মুখের দিকে তাকালাম। দেখলাম সত্যিই আমার রাহুল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব।
রাহুল, তোর চোখ দেখতে কেমন অন্যরকম লাগছে গি। মা, আমার কিছু হয়নি। তুমি আবার স্কুটিতে ওঠো। আমি তোমাকে আরও কিছু শেখাবো গু। কিন্তু আমার মনে সন্দেহ তৈরি হয়ে গেছে। রাহুলের এই আচরণ একেবারেই অস্বাভাবিক। না, আজকে আর শিখব না। ভেতরে চলু। কেন মা? এখনো তো অনেক কিছু বাকি গু। বললাম ভেতরে চলু। আমি জোর করে তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। ভেতরে এসেই আমি লক্ষ্য করলাম রাহুলের আচরণ আবার স্বাভাবিক হয়ে গেছে। মা, আমি কেন ভেতরে? স্কুটি তো শেখানো হলো না গি। তুই কিছু মনে করিস না বাবা। পরে আবার শেখাবি গু। রাহুল কিছুটা অবাক হয়ে তার রুমে চলে গেল। আমি একা বসে ভাবতে লাগলাম যে এইমাত্র কি ঘটল। বিকেলে আমার স্বামী রহিম অফিস থেকে ফিরে এল। আমি তাকে সব কিছু খুলে বললাম। কি বলছো তুমি? রাহুল এমন কথা বলেছে? হ্যাঁ। একদম অদ্ভুত ছিল পুরো ব্যাপারটা গু। তাহলে তো ডাক্তার দেখাতে হবে উ। কিন্তু রাত্রে রাহুলকে দেখে মনে হলো সে একদম স্বাভাবিক। খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছুই ঠিক। পরের দিন সকালে আমি আবার রাহুলকে জিজ্ঞেস করলাম, বাবা, গতকাল তুই আমাকে কি কি বলেছিলি মনে আছে? কি বলেছিলাম? স্কুটি শেখাতে বলেছিলাম। তারপর তো তুমিই ভেতরে চলে এলে গি। আর কিছু মনে নেই? না তো মা। কেন? কিছু হয়েছে? রাহুল সত্যিই কিছু মনে করতে পারছে না। এটা আরও অদ্ভুত লাগল আমার কাছে। 3 দিন পর আবার একই ঘটনা ঘটল। এবার রাহুল আমাকে বলল বাজারে যেতে। মা, চল আমার সাথে স্কুটিতে বাজারে যাবি গু। না বাবা, আমি একা যাব উ। না মা, আমি তোমাকে নিয়ে যাব। তুমি আমার পেছনে বসবে গু। আমি রাজি না হলেও সে জোর করতে লাগল। শেষে বাধ্য হয়ে স্কুটিতে তার পেছনে বসলাম। কিন্তু বাজারের পথে সে অন্য রাস্তায় চলে গেল। রাহুল, এ পথ দিয়ে বাজারে যাওয়া যায় না গি। মা, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি গু। আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর। আমি বুঝে গেলাম কিছু একটা গোলমাল আছে। রাহুল, স্কুটি দাঁড় করাও এখনই গু। না মা, আজকে তোমাকে আমার সাথে অনেক সময় কাটাতে হবে গি। স্কুটি একটা নির্জন জায়গায় এসে থামল। চারদিকে জঙ্গল আর একটা পুরনো বাড়ি। এই জায়গাটা চেনো মা? এখানে আমরা একা থাকতে পারব? আমি ভয় পেয়ে গেলাম। এই জায়গাটা আমার একদমই অচেনা। রাহুল, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। রিয়া স্কুল থেকে এসে আমাকে খুঁজবে গু। মা, রিয়াকে নিয়ে ভাবার দরকার নেই। আমি তোমাকে নিয়ে এখানেই থাকব উ। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে রাহুলের সাথে কিছু একটা সমস্যা আছে। রাহুল, তুই আমার কথা শুন। আমাদের এখনই বাড়ি ফিরে যেতে হবে গু। না মা। আজকে তুমি আমার সাথেই থাকবে গুই। হঠাৎ করে রাহুল আমার হাত ধরে সেই পুরনো বাড়ির দিকে টানতে শুরু করল। ছাড় আমাকে রাহুল। কিন্তু সে ছাড়ছে না। বরং আরও জোরে ধরছে। মা, এই বাড়িটা দেখো। এখানে আমরা একসাথে থাকব। তুমি আমার স্ত্রী হয়ে গি। আমি চিৎকার করে উঠলাম, রাহুল! তুই কি করছিস? হঠাৎ করেই রাহুল থমকে গেল। তার চোখে আবার সেই স্বাভাবিক ভাব ফিরে এল। মা, আমরা এখানে কি করছি? এই জায়গাটা কোথায়? তুই আমাকে নিয়ে এসেছিস গু। আমি? কিন্তু আমার তো কিছুই মনে নেই গি। রাহুল সত্যিই বিভ্রান্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে সত্যিই জানে না কি ঘটেছে। চল বাড়ি ফিরে যাই উ। বাড়ি ফিরে আমি রহিমকে সব খুলে বললাম। এবার সে গুরুত্ব দিয়ে শুনল। মনে হচ্ছে রাহুলের কোনো মানসিক সমস্যা হয়েছে। কাল ডাক্তার দেখাতে নিয়ে যাব উ। পরের দিন আমরা রাহুলকে নিয়ে মানসিক রোগের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেক প্রশ্ন করলেন। কয়েক মাস আগে রাহুলের কোনো দুর্ঘটনা হয়েছিল কি? হ্যাঁ। 3 মাস আগে মাথায় আঘাত পেয়েছিল। পরে গিয়ে গি। তাহলে সেটাই কারণ হতে পারে। মাথায় আঘাতের কারণে কখনো কখনো এই ধরনের সমস্যা হয় গে। ডাক্তার রাহুলের কিছু টেস্ট করলেন। এমআরআই স্ক্যান করতে বললেন। রিপোর্ট এসে দেখা গেল রাহুলের ব্রেনের একটা অংশে সামান্য ক্ষতি হয়েছে। যার কারণে মাঝে মাঝে তার আচরণ অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা চিকিৎসার মাধ্যমে ভালো হবে। কিন্তু কয়েক মাস সময় লাগবে গে। ডাক্তার ওষুধ দিলেন আর কিছু পরামর্শ দিলেন। বললেন এই অবস্থায় রাহুলকে একা রাখা যাবে না। এরপরে আমি রাহুলের প্রতি বিশেষ নজর রাখতে শুরু করলাম।
যখনই তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতাম তৎক্ষণাৎ তাকে সামলাতাম। 2 মাস চিকিৎসার পর রাহুলের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। এখন আর সেই অদ্ভুত আচরণ করে না। আজকে আবার সে আমাকে স্কুটি শেখাতে চাইল। এবার আমি রাজি হলাম। কারণ আমি জানি এখন সে সম্পূর্ণ সুস্থ। মা, আজকে কিন্তু পুরো স্কুটি চালানো শিখে যেতে হবে গু। ঠিক আছে বাবা। শেখাও। এইবার যখন সে আমার কোমর ধরল, আমি বুঝতে পারলাম এটা শুধুমাত্র ব্যালেন্সের জন্য। আর কোনো উদ্দেশ্য নেই। স্কুটি চালাতে গিয়ে প্রথমে একটু সমস্যা হলেও পরে ভালো হয়ে গেল। দেখো মা, তুমি কত সুন্দর স্কুটি চালাচ্ছ গু। আমার মনে হচ্ছে আমি পারব গু। অবশ্যই পারবে। তুমি আমার মা গু। আজকে রাহুলের কথায় সেই স্নেহ, সেই ভালোবাসা ছিল যা একজন ছেলের মায়ের প্রতি থাকে। স্কুটি শেখা শেষে আমরা বাড়ি ফিরলাম। রহিম অফিস থেকে এসেছে। কেমন হলো স্কুটি শেখা? খুব ভালো হয়েছে। রাহুল খুব ভালো শিক্ষক। রাহুল হেসে বলল, মা এখনো পুরোপুরি পারে না। আরও কয়েকদিন প্র্যাকটিস করতে হবে গুই। ঠিক আছে, আরও শিখব। সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে চা খেলাম। রিয়া স্কুলের গল্প বলছিল। রাহুল তার পড়াশোনার কথা বলছিল। মা, কাল আমার একটা পরীক্ষা আছে। তুমি আমাকে কিছু সাহায্য করবে? অবশ্যই বাবা। তোর যে কোনো প্রয়োজনে আমি আছি গু। এখন আমার পরিবার আবার স্বাভাবিক হয়ে গেছে। রাহুলের সেই অদ্ভুত আচরণ আর নেই। কিন্তু সেই দিনের কথা আমি কখনো ভুলতে পারব না, যখন আমার নিজের ছেলেকে আমি চিনতে পারছিলাম না। মানসিক স্বাস্থ্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। একটু সমস্যা হলেই পুরো পরিবার বিপদে পড়ে যায়। আমি এখন নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখি। রাহুলের ওষুধ ঠিকমতো খাওয়াই। আজকে রাহুল আমাকে বলল, মা, আমি কি সত্যিই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম? তুই অসুস্থ ছিলিস বাবা। এখন তো ভালো আছিস হু। আমি খুব খারাপ লাগে। তুমি কষ্ট পেয়েছিলে গু। না বাবা, তুই আমার ছেলে। তোর জন্য যে কোনো কষ্ট সহ্য করতে পারি গু। রাহুল আমাকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে শুধু মায়ের প্রতি ছেলের ভালোবাসা ছিল। আর কিছু নয়। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোকে খুব ভালোবাসি বাবা গু। গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমরা সবাই একসাথে একটা পিকনিকে গেছি। রাহুল রিয়ার সাথে খেলছে। রহিম আমার সাথে হাত ধরে হাঁটছে। এই স্বপ্নটা আমার খুব ভালো লেগেছে। কারণ এটা আমার আসল পরিবারের ছবি। আজকে সকালে উঠে আমি মনে মনে ঠিক করলাম যে আমি আমার পরিবারের জন্য সব সময় লড়াই করব। যে কোনো সমস্যা এলে আমি তার সমাধান খুঁজে বের করব। স্কুটি চালানো শেখার সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক অপ্রত্যাশিত জিনিস ঘটে। কিন্তু সাহস আর ধৈর্য থাকলে সব কিছুর সমাধান সম্ভব। এখন আমি নিয়মিত স্কুটি চালাই। বাজারে যাই, রিয়াকে স্কুলে দিয়ে আসি। রাহুলও এখন কলেজে ভালো রেজাল্ট করছে। তার বন্ধুরাও বাড়িতে আসে। সবাই খুব ভালো ছেলে। আমার স্বামী রহিম অফিসের কাজে ব্যস্ত থাকলেও পরিবারের সময় দেয়া। সন্ধ্যায় আমাদের সাথে বসে গল্প করে। রিয়া স্কুলে খুব ভালো ছাত্রী। তার শিক্ষকরা প্রশংসা করেন। এই যে আমার পরিবার, এই যে আমার জীবন, এটাই আমার কাছে সবচেয়ে দামি। মাঝে মাঝে ভাবি যদি সেদিন আমি রাহুলের অদ্ভুত আচরণকে গুরুত্ব না দিতাম তাহলে কি হতো? যদি ভাবতাম এটা স্বাভাবিক, তাহলে হয়তো আরও বড় কোনো দুর্ঘটনা ঘটত। আমার মনে হয় প্রতিটি মায়ের উচিত তার সন্তানদের আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখা। কোনো কিছু অস্বাভাবিক মনে হলে দেরি না করে ডাক্তার দেখানো। গত মাসে আমার এক বান্ধবীর ছেলের সাথেও একই রকম সমস্যা হয়েছিল। আমি তাকে আমার অভিজ্ঞতার কথা বলেছি। তারাও এখন চিকিৎসা নিচ্ছে। মা, তুমি কি ভাবছ? রাহুল জিজ্ঞেস করল। কিছু না বাবা। তোদের নিয়েই ভাবছিলাম। আমাদের নিয়ে কি ভাবছ? ভাবছিলাম কত সুখী আমরা। তোরা দুজনেই এত ভালো। রিয়া পাশ থেকে বলল, মা, আমাদের পরিবারটা সত্যিই খুব সুন্দর গু। হ্যাঁ মা, আমিও এটাই ভাবি। রাহুল বলল। রহিম অফিস থেকে এসে আমাদের এই আলোচনা শুনে বলল, কি হয়েছে? সবাই এত আবেগী হয়ে গেছ কেন? কিছু না। শুধু আমাদের পরিবার নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা সবাই মিলে কোথাও বাইরে খেতে যাই। সত্যি? কোথায় যাব? রিয়া খুশি হয়ে জিজ্ঞেস করল। তোমাদের যেখানে ইচ্ছা গি। রাহুল বলল, চলো সেই নতুন রেস্টুরেন্টে যাই।
যেটা গত সপ্তাহে খুলেছে গু। ঠিক আছে। তৈরি হয়ে নাও সবাই আমরা সবাই তৈরি হয়ে বের হলাম। স্কুটি নিয়ে গেলাম। আমি চালাচ্ছিলাম। রহিম আমার পেছনে বসেছিল। তুমি সত্যিই ভালো স্কুটি চালাও এখন গ। রাহুল ভালো শিখিয়েছে গি। রেস্টুরেন্টে গিয়ে আমরা একটা ভালো টেবিল পেলাম। পরিবেশটা খুব সুন্দর ছিল। এই জায়গাটা বেশ ভালো গো আমি বললাম। আমরা খাবার অর্ডার দিলাম। খেতে খেতে অনেক গল্প হল। রিয়া তার স্কুলের নতুন বান্ধবীর কথা বলল। রাহুল তার কলেজের কালচারাল প্রোগ্রামের কথা বলল। মা, আমাদের কলেজে একটা ড্যান্স কম্পিটিশন আছে। তুমি দেখতে আসবে? অবশ্যই আসব। কবে? পরের মাসে গি। আমরা সবাই যাব, রহিম বলল। খাওয়া শেষে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। রাস্তায় অনেক লোক। সবাই নিজেদের পরিবার নিয়ে বেরিয়েছে। দেখো, ওই পরিবারটাও আমাদের মতোই। রিয়া একটা পরিবারের দিকে ইশারা করল। হ্যাঁ, সবারই তো পরিবার আছে গি। কিন্তু আমাদের পরিবারটা সবচেয়ে ভালো, রাহুল বলল। তুই ঠিক বলেছিস। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বাড়ি ফিরে আসার পথে আমি ভাবছিলাম আজকের এই সময়টা কত সুন্দর কেটেছে। কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। শুধু পারিবারিক আনন্দ। বাড়ি পৌঁছে আমরা বসে টিভি দেখতে লাগলাম। একটা ভালো সিনেমা চলছিল। এই সিনেমাটা আমার দেখা, রহিম বলল। কেমন? বেশ ভালো। পারিবারিক সিনেমা গি। আমরা সবাই মিলে সিনেমা দেখলাম। মাঝে মাঝে রিয়া ঘুমিয়ে পড়ছিল। রিয়াকে শুইয়ে দাও, আমি রাহুলকে বললাম। রাহুল রিয়াকে তুলে তার রুমে নিয়ে গেল। খুব যত্ন করে বিছানায় শুইয়ে দিল। রিয়া ঘুমিয়ে গেছে। ফিরে এসে বলল। তুইও যা, ঘুমিয়ে পড়। কাল তোর ক্লাস আছে গি। ঠিক আছে মা। গুড নাইট। রাহুল আমাকে আর রহিমকে গুড নাইট বলে তার রুমে চলে গেল। আমি আর রহিম আরও কিছুক্ষণ বসলাম। আজকে খুব ভালো দিন কেটেছে, রহিম বলল। হ্যাঁ, এরকম দিন আরও বেশি চাই। আমাদের পরিবারটা সত্যিই সুখী গ। আল্লাহর রহমত। আমরাও তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল রিয়ার ডাকে। মা, স্কুলের জন্য তাড়াতাড়ি তৈরি হতে হবে গু। আসছি বাবা। আমি উঠে রিয়াকে তৈরি করে দিলাম। রাহুলও তৈরি হয়ে নাশতা খেতে বসল। মা, আজকে আমি নিজেই কলেজে যাব। ঠিক আছে। কিন্তু সাবধানে যাবি। হ্যাঁ মা। চিন্তা করো না গে। রহিম অফিসের জন্য তৈরি হচ্ছিল। আমি তার জন্য টিফিন গুছিয়ে দিলাম। আজকে দেরি হয়ে আসব। একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে কি। ঠিক আছে। খেয়ে আসিও। সবাই বের হয়ে গেল। আমি একা ঘরের কাজ করতে লাগলাম। দুপুরে আমার এক বান্ধবী ফোন করল। মীরা, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন? আমিও ভালো। শোনো, আমার ছেলেটার সাথে যে সমস্যা হয়েছিল সেটা অনেক ভালো হয়ে গেছে গি। সত্যি? সেটা খুব ভালো খবর। তোমার পরামর্শ মেনেই ডাক্তার দেখিয়েছিলাম। খুব উপকার হয়েছে গি। আল্লাহর রহমত। আমিও খুশি গু। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর ফোন রেখে দিলাম। বিকেলে রিয়া স্কুল থেকে ফিরল। মা, আজকে আমাদের টিচার তোমার সাথে কথা বলতে চান। কেন? কোনো সমস্যা? না মা। ভালো কথা। আমি পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি। সত্যি? কত পেয়েছিস? 90%। ওয়াও, খুব ভালো। কাল গিয়ে টিচারের সাথে কথা বলব। রিয়া খুব খুশি। আমিও খুব গর্বিত। সন্ধ্যায় রাহুল এল। মা, আমার কালচারাল প্রোগ্রাম এর রিহার্সাল ভালো হয়েছে কি? কি করবি তুই? একটা গান গাইব। কোন গান? রাহুল একটা সুন্দর গান শোনাল। খুব ভালো গলা তার। চমৎকার। তুই খুব ভালো গাইতে পারিস কে? তুমি শিখিয়েছিলে ছোটবেলায় গু। সত্যি, রাহুল ছোটবেলায় আমার সাথে গান করত। এখন সে এত ভালো গাইতে পারে। রাতে রহিম ফিরে এসে রিয়ার রেজাল্টের কথা শুনে খুব খুশি হল। আমাদের মেয়েটা খুব মেধাবী। হ্যাঁ, খুব ভালো পড়ে। আর রাহুলের কালচারাল প্রোগ্রাম, সেটাও ভালো চলছে গি। আমাদের পরিবারে এখন শুধু খুশির খবর। কোনো দুশ্চিন্তা নেই।
রাতের খাবার খেতে খেতে আমরা আগামী সপ্তাহের পরিকল্পনা করলাম। শনিবার আমাদের আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ আছে, রহিম বলল। কার বাড়িতে? তোমার ভাইয়ের বাড়িতে গু। ও হ্যাঁ, মনে ছিল না গি। সবাই যাব উ। হ্যাঁ, ওরা অনেক দিন পর ডেকেছে গি। এভাবেই আমাদের দিনগুলো কাটছে। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটছে, কিন্তু সব ভালো জিনিস। আজকে আমি যখন এই পুরো গল্পটা মনে করছি, তখন মনে হচ্ছে জীবনে ভালো মন্দ দুই আছে, কিন্তু পরিবারের ভালোবাসা আর সহযোগিতা থাকলে সব কিছু কাটিয়ে ওঠা যায়। রাহুলের সেই অসুস্থতার দিনগুলো আমার কাছে একটা শিক্ষা। সেটা আমাকে বুঝিয়েছে যে পরিবারের প্রতিটি সদস্যের প্রতি কতটা যত্নশীল হতে হয়। এখন আমি নিয়মিত সবার খোঁজখবর নিই। কেউ কোনো সমস্যায় পড়লে সাথে সাথে সাহায্য করি। আমার মনে হয় এটাই পারিবারিক জীবনের মূল কথা। একে অপরের প্রতি যত্নশীল থাকা, ভালোবাসা দেওয়া, সমস্যার সময় পাশে থাকা। স্কুটি চালানো শেখার সেই দিনটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। সেদিন থেকেই আমি বুঝেছি যে জীবনে যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু সাহস আর ধৈর্য রাখলে সব কিছুর সমাধান হয়। আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার এই সুন্দর পরিবার, এই শান্তিপূর্ণ জীবনের জন্য। কাল আবার নতুন একটা দিন শুরু হবে, নতুন কিছু অভিজ্ঞতা হবে, কিন্তু আমি জানি আমার পরিবার আমার সাথে আছে। এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন এটা একটা সাধারণ গল্প, কিন্তু আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। কারণ এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পরিবারের গুরুত্ব কতটা। একটা ছোট সমস্যা কিভাবে পুরো পরিবারকে প্রভাবিত করতে পারে। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারাও তাদের পরিবারের প্রতি আরও যত্নশীল হবেন। কোনো সমস্যা দেখলে এড়িয়ে না গিয়ে সমাধানের চেষ্টা করবেন। পরিবার হলো আমাদের জীবনের ভিত্তি। এই ভিত্তি মজবুত রাখতে হলে সবাইকে একসাথে চেষ্টা করতে হয়। আমার এই অভিজ্ঞতার পরে আরও অনেক কিছু ঘটেছে, সেগুলোও বলি। রাহুলের সুস্থ হওয়ার কয়েক মাস পর আমাদের পরিবারে আরেকটা বড় ঘটনা ঘটল। আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে আমাদের কাছে থাকতে এলেন। মা বাবা এসেছেন, রহিম আমাকে বলল। হ্যাঁ, দেখেছি। অনেকদিন পর এসেছেন গু। রহিমের বাবা মা বয়স্ক, তাদের দেখাশোনার দরকার। কিন্তু আমাদের ছোট বাড়িতে এত মানুষ থাকা কঠিন। আমরা কিভাবে ব্যবস্থা করব? আমি চিন্তিত হলাম। চিন্তা করো না, আমরা ম্যানেজ করব গো। রাহুল আর রিয়া তাদের দাদা দাদির সাথে খুব খুশি। বিশেষ করে রিয়া। দাদি, আপনি কত সুন্দর গল্প বলেন, রিয়া বলল। আরও গল্প শুনবি? আয় আমার কাছে বস। দাদি দাদুর আশায় বাড়িতে একটা নতুন আমেজ এসেছে, কিন্তু কাজের চাপ বেড়ে গেছে। আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। সবার খাবার তৈরি করা, ঘরবাড়ি পরিষ্কার রাখা, দাদা দাদুর ওষুধপত্রের খোঁজ রাখা। কয়েকদিন পর আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম। মীরা, তুমি খুব কাজ করছ, একটু বিশ্রাম নাও, রহিম বলল। কাজ তো করতেই হবে, সবাইকে দেখতে হবে গি। আমি তোমাকে সাহায্য করি। রহিম সত্যিই সাহায্য করতে শুরু করল। অফিসের পর এসে ঘরের কাজে হাত লাগায়। রাহুলও এগিয়ে এল। মা, আমি রান্নাঘরের কাজ করে দিচ্ছি গু। তুই পারবি? হ্যাঁ, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ গু। সত্যিই রাহুল রান্নাঘরের অনেক কাজ করতে পারে। বাসন মাজা, সবজি কাটা, এমনকি সাধারণ রান্নাও করতে পারে। রিয়াও তার মতো করে সাহায্য করে। দাদি দাদুর সাথে সময় কাটায়, তাদের ওষুধ খাওয়ানো, পানি দেওয়া, এইসব। এভাবে আমাদের পরিবার আরও বড় হল। কিন্তু সবাই মিলে কাজ করার কারণে কোনো সমস্যা হল না। একদিন দাদুর তবিয়ত খারাপ হল। রাতের দিকে তার শ্বাসকষ্ট শুরু হল। রহিম, দাদুর অবস্থা ভালো না। আমি চিন্তিত হয়ে বললাম, হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমরা তাড়াতাড়ি দাদুকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার হার্টের সমস্যা। বয়সের কারণে এটা হচ্ছে। নিয়মিত ওষুধ খেতে হবে গু। 3 দিন হাসপাতালে থাকার পর দাদু বাড়ি ফিরলেন, কিন্তু তার আরও বেশি যত্নের প্রয়োজন। আমি দাদুর পাশে থাকব, রাহুল বলল। তুই পারবি? হ্যাঁ মা, আমি দাদুকে খুব ভালোবাসি। রাহুল সত্যিই দাদুর খুব যত্ন নিল। রাতে তার পাশে থাকত, ওষুধ মনে করিয়ে দিত, খাবার খাওয়াত। আমার নাতি খুব ভালো, দাদু বলতেন। দাদু, আপনি ভালো হয়ে যান।
আমরা সবাই আপনার জন্য দোয়া করি গি। আস্তে আস্তে দাদুর অবস্থা ভালো হল। কিন্তু আমাদের সবার মধ্যে একটা বোঝাপড়া তৈরি হল যে পরিবারে যে কেউ অসুস্থ হলে সবাই মিলে দেখতে হয়। কয়েক মাস পর আমার নিজেরই একটা সমস্যা হল। হঠাৎ করে আমার চোখে কম দেখতে শুরু করল। কি হয়েছে আমার চোখের? আমি ভয় পেয়ে গেলাম। রহিম আমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন আমার চশমা লাগবে। বয়সের সাথে সাথে এটা হয়। চিন্তার কিছু নেই গি। চশমা পরার পর আমি আবার ভালোভাবে দেখতে পেলাম। কিন্তু প্রথম প্রথম অস্বস্তি লাগত। মা, চশমায় তুমি আরও সুন্দর দেখাচ্ছ, খুড়িয়া বলল। সত্যি? হ্যাঁ, একদম টিচারদের মতো দেখাচ্ছ গু। রাহুলও বলল, মা, চশমা তোমাকে আরও স্মার্ট দেখাচ্ছে গি। তাদের এই কথায় আমার ভালো লাগল। আস্তে আস্তে চশমায় অভ্যস্ত হয়ে গেলাম। এরপর রিয়ার একটা বড় সাফল্য এল। সে তার ক্লাসে প্রথম হল। মা, আমি ফার্স্ট হয়েছি, রিয়া খুশি হয়ে দৌড়ে এসে বলল। সত্যি? কোথায় তোর রিপোর্ট কার্ড? রিয়া রিপোর্ট কার্ড দেখাল। সত্যিই সব বিষয়া পেয়েছে। আমার মেয়ে, আমি তাকে জড়িয়ে ধরলাম। সন্ধ্যায় রহিম এসে খবরটা শুনে খুব খুশি হল। আমাদের রিয়া টপ হয়েছে। এটা সেলিব্রেট করতে হয়। কিভাবে সেলিব্রেট করব? কাল সবাই মিলে একটা ভালো জায়গায় যাব। পরের দিন আমরা সবাই মিলে একটা অ্যামিউজমেন্ট পার্ক-এ গেলাম। রিয়া খুব খুশি। মা, এই জায়গাটা অসাধারণ, রিয়া বলল। রাহুলও এনজয় করছিল। মা, চল আমরা সবাই মিলে রাইড নিই গু। আমি পারব না বাবা। আমার তো ভয় লাগে গু। কিছু হবে না। আমরা সবাই আছি। আমরা সবাই মিলে কয়েকটা রাইড নিলাম। প্রথমে ভয় লাগলেও পরে ভালো লাগল। দাদা দাদু আমাদের সাথে এসেছিলেন। তারা বেঞ্চে বসে আমাদের দেখছিলেন। তোমাদের পরিবার খুব সুন্দর, কয়েকজন অচেনা লোক আমাদের দাদুকে বলল। হ্যাঁ, আল্লাহর রহমত, কি দাদু জবাব দিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে আমরা সবাই ক্লান্ত ছিলাম। কিন্তু মন ভরে গিয়েছিল। আজকে খুব ভালো দিন কেটেছে আমি বললাম। আমাদের এরকম আরও দিন কাটানো উচিত, কি রহিম বলল। কয়েক সপ্তাহ পর রাহুলের কলেজে সেই কালচারাল প্রোগ্রাম হল। আমরা সবাই গেলাম দেখতে। রাহুল মঞ্চে গান গাইল। খুব সুন্দর গাইল। সবাই ক্ল্যাপ করল। আমার ছেলে, আমি গর্বিত বোধ করলাম। প্রোগ্রাম শেষে রাহুলের শিক্ষকরা আমাদের কাছে এসে বললেন, আপনার ছেলে খুব ট্যালেন্টেড। ধন্যবাদ গো, আমি খুশি হলাম। আমরা তাকে মিউজিকের কম্পিটিশন-এ পাঠাতে চাই। সত্যি? সেটা তো খুব ভালো। রাহুল জেলা পর্যায়ের একটা মিউজিক কম্পিটিশন-এ অংশ নিল। সেখানেও সেকেন্ড পুরস্কার পেল। রাহুল সেকেন্ড হয়েছে, আমি সবাইকে খবর দিলাম। আমাদের বাড়িতে খুশির আমেজ। রিয়া পড়াশোনায় ভালো, রাহুল মিউজিক-এ ভালো। আমাদের দুই সন্তানই খুব ভালো, রহিম বলল। আল্লাহর রহমত, আমি বললাম। এই সময় আমার এক বোন অসুস্থ হয়ে পড়ল। তাকে দেখতে যেতে হল। তুমি যাও। আমি বাড়ির দেখাশোনা করব, রহিম বলল। আমি আমার বোনের বাড়ি গেলাম। তার ক্যান্সার হয়েছে। খুব খারাপ অবস্থা। আপা, আমি ভয় পাচ্ছি, বোন কাঁদতে কাঁদতে বলল। কিছু হবে না। চিকিৎসা করালে ভালো হয়ে যাবে গু। আমি এক সপ্তাহ তার পাশে থাকলাম। তার যত্ন নিলাম। ওষুধপত্র খাওয়ালাম। তোমার কারণে আমি অনেক ভালো বোধ করছি, বোন বলল। আমি তো তোর বোন। তোর পাশে থাকব না তো কে থাকবে? আমার বোনের অবস্থা কিছুটা ভালো হলে আমি বাড়ি ফিরে এলাম। কেমন তোমার বোন? রহিম জিজ্ঞেস করল। একটু ভালো। কিন্তু চিকিৎসা চলতে থাকবে গি। বাড়ি ফিরে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছিল। মা, আপনাকে খুব মিস করেছি, রিয়া বলল। আমিও তোদের মিস করেছি গি। রাহুল বলল, মা, তুমি না থাকলে বাড়িটা খালি খালি লাগে গু। আমি তো আছি। চলে যাইনি গু। এই ঘটনার পর আমি বুঝলাম যে পরিবারের প্রতিটি মানুষ কত গুরুত্বপূর্ণ। একজন না থাকলে সবার মন খারাপ হয়ে যায়। পরের মাসে আমাদের বিয়ের অ্যানিভার্সারি। 18 বছর হয়ে গেল। কি করব অ্যানিভার্সারিতে? আমি রহিমকে জিজ্ঞেস করলাম। কিছু বিশেষ করি। বাচ্চাদের সাথে কোথাও যাই। আমরা ঠিক করলাম কক্সবাজার যাব। পুরো পরিবার মিলে। সত্যিই সমুদ্র দেখতে যাব, রিয়া এক্সাইটেড। হ্যাঁ। 3 দিনের জন্য।
দাদা দাদুও যেতে চাইলেন। আমরাও যাব। অনেকদিন কোথাও যাইনি গিয়ে। আমরা সবাই মিলে কক্সবাজার গেলাম। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে অপূর্ব লাগল। মা, সমুদ্র এত বড়, রিয়া অ্যামেজড। হ্যাঁ বাবা, আল্লাহর সৃষ্টি গু। রাহুল সমুদ্রের পানিতে পা ভিজিয়ে খেলছিল। রিয়াও তার সাথে যোগ দিল। আমি আর রহিম বেঞ্চে বসে তাদের দেখছিলাম। 18 বছর কেটে গেল গু, রহিম বলল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কেটে গেছে গু। এই 18 বছরে অনেক কিছু ঘটেছে গি। ভালো মন্দ দুই কি। কিন্তু আমরা সবাই মিলে সব কিছু সামলে নিয়েছি গু। এটাই পারিবারিক জীবন গু। সন্ধ্যায় আমরা সবাই মিলে সমুদ্রের ধারে বসে থাকলাম। সূর্যাস্ত দেখলাম। এত সুন্দর, দাদি বললেন। আমাদের এই মুহূর্তটা খুব প্রেশাস, আমি ভাবলাম। 3 দিন পর বাড়ি ফিরে এলাম। এই ট্রিপটা আমাদের সবার জন্য মেমোরেবল হয়ে রইল। এরপর রাহুলের ফাইনাল এক্সাম শুরু হল। সে খুব ভালো প্রিপারেশন নিল। মা, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে চাই, কি রাহুল বলল। তুই যা চাস তাই করিস। আমরা সাপোর্ট করব গো। রাহুল সত্যি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেল। খুব ভালো একটা ইউনিভার্সিটিতে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি গর্বিত। কিন্তু একটা সমস্যা হল। ওই ইউনিভার্সিটিটা অন্য শহরে। রাহুলকে হস্টেলে থাকতে হবে। মা, আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না, ঘি রাহুল কাঁদল। বাবা, পড়াশোনা করতে হবে। আমরা আছি তো। কিন্তু তোমাদের কথা মনে হবে গি। আমাদেরও তোর কথা মনে হবে। কিন্তু এটাই জীবন গু। রাহুলের বিদায়ের দিন আমরা সবাই কেঁদে ফেললাম। মা, আমি মাসে একবার বাড়ি আসব, খু রাহুল বলল। ঠিক আছে। ভালো থাকিস উ। রাহুল চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগত। তার রুমে গেলে চোখে পানি আসত। রাহুলের অনেক মিস হচ্ছে, রিয়া বলল। আমারও আমি বললাম। কিন্তু রাহুল নিয়মিত ফোন করত। তার পড়াশোনার খবর জানাত। মা, আমি ভালো আছি। তোমরা কেমন? আমরাও ভালো। তুই ভালো থাকিস গু। এভাবে কয়েক মাস কেটে গেল। রাহুল মাঝে মাঝে বাড়ি আসত। একদিন রিয়া বলল, মা, আমিও বড় হয়ে গেলে কি রাহুল ভাইয়ার মতো চলে যাব? তুইও পড়াশোনা করতে হবে গি। কিন্তু আমি তোমাদের ছাড়তে চাই না গি। এটাই তো জীবনের নিয়ম বাবা। বাচ্চারা বড় হয়ে নিজেদের জীবন গড়ে গু। সময় যেতে যেতে আমরা এই পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গেলাম। রাহুলের ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট হচ্ছিল। আমরা খুশি। একবার সে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে গি। কি বললি? তার নাম সারা। খুব ভালো মেয়ে গি। তুই নিশ্চিত? হ্যাঁ মা। আমি তাকে ভালোবাসি উ। আমি রহিমকে বললাম। সে বলল, ছেলে বড় হয়ে গেছে। তার পছন্দ উ। কিছুদিন পর রাহুল সারাকে নিয়ে বাড়িতে এল। এই আমার মা, রাহুল সারাকে আমার সাথে পরিচয় করিয়ে দিল। সারা খুব ভদ্র মেয়ে। ভালো পরিবারের। আন্টি, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, কি সারা বলল। তুমি ভালো থাকো বাবাগু। আমার মনে হলো সারা রাহুলের জন্য ভালো হবে। কয়েকদিন পর রাহুল বলল, মা, আমি সারাকে বিয়ে করতে চাই উ। এত তাড়াতাড়ি? না, গ্র্যাজুয়েশনের পর। আরও 2 বছর পর গু। আমরা রাজি হলাম। রাহুলের খুশি দেখে আমাদেরও ভালো লাগল। 2 বছর পর রাহুল গ্র্যাজুয়েট করল। এরপর তার আর সারার বিয়ে হল। বিয়ের দিন আমি অনেক কেঁদেছিলাম। কেন কাঁদছ? রহিম জিজ্ঞেস করল। আমার ছেলে আজকে পর হয়ে গেল। এটাই তো স্বাভাবিক। বিয়ের পর রাহুল আর সারা আলাদা বাড়িতে থাকতে শুরু করল। মা, আমি কাছেই থাকব। রোজ দেখা করব, খু রাহুল বলল। সত্যিই রাহুল প্রায় আসত। সারাও আসত। কয়েক মাস পর সারা প্রেগন্যান্ট হল। আন্টি, আমি মা হতে যাচ্ছি, কো সারা খুশি হয়ে বলল। সত্যি? আমি দাদি হব। এই খবরে আমাদের সবার আনন্দের সীমা ছিল না। আমি নানি হব, খুরিয়া এক্সাইটেড। 9 মাস পর রাহুলের একটা ছেলে হল। খুব কিউট বাচ্চা। দাদি, আপনার নাতি খু রাহুল আমার কোলে বাচ্চাটাকে দিল। বাচ্চাটাকে কোলে নিয়ে আমার চোখে পানি এসে গেল। এত সুন্দর। এর নাম কি রাখবে? আমি জিজ্ঞেস করলাম। আপনি রাখুন, কে সারা বলল। আয়ান। নাম হবে আয়ান গু। খুব সুন্দর নাম, খু রহিম বলল।
আয়ান আমাদের বাড়িতে নতুন আনন্দ নিয়ে এল। প্রায় এসে থাকত। দাদি, আয়ান যখন কথা বলতে শিখল প্রথমেই আমাকে ডাকত। আমার সোনা, আমি তাকে কোলে নিতাম। আয়ানের কারণে আমাদের পরিবার আরও বড় হল। এখন আমি দাদি। কিছুদিন পর দুঃখের একটা খবর এল। আমার বোন আর নেই। ক্যান্সার এর সাথে লড়াই করতে করতে হার মেনে নিয়েছে। আপা, আমি কেঁদে ফেললাম। আমার বোনের মৃত্যু আমাকে খুব কষ্ট দিল। কিন্তু পরিবারের সবাই আমার পাশে ছিল। মা, কাঁদো না। আপা ভালো জায়গা চলে গেছেন ও রাহুল আমাকে সান্ত্বনা দিল। জীবনে ভালো মন্দ দুটোই আছে। এটা মেনে নিতে হয়। রিয়াও এখন বড় হয়ে গেছে। তার হায়ার সেকেন্ডারি পরীক্ষা। মা, আমি ডক্টর হতে চাই, রিয়া বলল। খুব ভালো। তুই যা চাস তাই হও। রিয়া খুব ভালো রেজাল্ট করল। মেডিকেল কলেজে চান্স পেল। আমার মেয়ে ডক্টর হবে, আমি গর্বিত। এখন রিয়াও অন্য শহরে পড়তে যাবে। মা, আমিও রাহুল ভাইয়ার মতো চলে যেতে হবে। রিয়া দুঃখিত। পড়াশোনা শেষ করে আস। আমরা অপেক্ষা করব। রিয়া চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি, রহিম আর দাদা দাদু। এখন বাড়িটা খুব নীরব। আমি বললাম, বাচ্চারা বড় হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক, রহিম বলল। কিন্তু রাহুল আর রিয়া নিয়মিত ফোন করত। আয়ানও প্রায় আসত। কয়েক মাস পর দাদুর আবার শরীর খারাপ হল। এবার আর সুস্থ হলেন না। দাদু চলে যাওয়ার পর দাদি খুব একা হয়ে পড়লেন। আমার সাথী চলে গেল দাদি কাঁদতেন। দাদি, আমরা তো আছি আমি তাকে সান্ত্বনা দিতাম। কিন্তু দাদির মন ভেঙে গিয়েছিল। আস্তে আস্তে তিনিও দুর্বল হয়ে পড়লেন। রাহুল আর রিয়া দাদুর জানাজায় এসেছিল। সবাই কেঁদেছিল। দাদু আমাদের ছেড়ে চলে গেলেন আয়ান কান্নায় ভেঙে পড়েছিল। দাদু ভালো জায়গায় গেছেন বাবা, আমি তাকে বুঝিয়েছিলাম। দাদুর মৃত্যুর পর আমাদের বাড়ির পরিবেশ বদলে গেল। একটা শূন্যতা তৈরি হল। কিন্তু জীবন তো চলমান। আমাদের এগিয়ে যেতে হয়। রিয়া তার মেডিকেল স্টাডিজে খুব ভালো করছিল। তার আরও 3 বছর বাকি। মা, আমার একজন ক্লাসমেট আছে। নাম তানভীর। একদিন রিয়া ফোনে বলল। কি হয়েছে? সে আমাকে প্রপোজ করেছে। তুই কি বলেছিস? আমি এখনো কিছু বলিনি। তোমার সাথে কথা বলে বলবো। তানভীর কেমন ছেলে? খুব ভালো। ডাক্তার হতে চায়। ভালো পরিবারের। আমি রহিমকে বললাম। সে বলল, রিয়া যদি খুশি থাকে তাহলে আমাদের আপত্তি নেই। পরের বার রিয়া বাড়িতে এলে তানভীরকেও নিয়ে এল। তানভীর সত্যিই ভালো ছেলে। ভদ্র, শিক্ষিত। আন্টি, আমি রিয়াকে খুব ভালোবাসি। তানভীর বলল। তুমি রিয়ার সাথে ভালো ব্যবহার করবে তো? অবশ্যই। রিয়া আমার কাছে সবচেয়ে দামি। আমাদের রিয়ার সাথে তানভীরের এঙ্গেজমেন্ট হয়ে গেল। তারা গ্র্যাজুয়েশন এর পর বিয়ে করবে। এদিকে রাহুলের চাকরি ভালো চলছে। সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করে। মা, আমার প্রমোশন হয়েছে। একদিন রাহুল খুশি হয়ে বলল। সত্যি? খুব ভালো খবর। এখন আমার স্যালারি অনেক বেড়ে গেছে। রাহুল আর সারা একটা বড় ফ্ল্যাট কিনেছে। আয়ানের জন্য আলাদা রুম। দাদি, আমাদের নতুন বাড়ি দেখবেন? আয়ান আমাকে নিয়ে গেল। সত্যিই খুব সুন্দর ফ্ল্যাট। রাহুল ভালো করছে। মা, আপনি আমাদের সাথে থাকুন, সারা বলল। না বাবা, আমি আমার বাড়িতেই ভালো আছি। আসলে আমি আমার পুরনো বাড়িটাকে ছাড়তে পারি না। এখানে অনেক স্মৃতি। দাদিও আমার সাথেই থাকতে চান। এই বাড়িতেই আমার শেষ নিঃশ্বাস নিতে চাই। কিছুদিন পর দাদিরও শরীর খারাপ হল। বয়স হয়েছে। আমিও আমার স্বামীর কাছে যেতে চাই। দাদি বললেন। আমি তার খুব যত্ন নিলাম। কিন্তু কয়েক মাস পর দাদিও চলে গেলেন। দাদু চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি আর রহিম। এখন আমরা দুজনেই বুড়ো হয়ে গেছি। আমি বললাম। হ্যাঁ, কিন্তু আমাদের বাচ্চারা ভালো আছে। এটাই খুশির কথা। রিয়া তার ফাইনাল ইয়ার এ। আর কয়েক মাস পর ডাক্তার হবে। মা, আমি ইন্টার্নশিপ শুরু করব। রিয়া বলল। কোথায়? ঢাকার একটা বড় হাসপাতালে। খুব ভালো। তুই ভালো ডাক্তার হবি। রিয়ার ইন্টার্নশিপ শেষ হওয়ার পর তার সাথে তানভীরের বিয়ে হল। রিয়ার বিয়েতেও আমি অনেক কেঁদেছিলাম। এবার আমার মেয়েও পর হয়ে গেল। কিন্তু খুশি হও।
রিয়া ভালো জায়গায় যাচ্ছে, রহিম বলল। তানবীর সত্যিই রিয়ার যত্ন নেয়া। তারা একসাথে একটা ক্লিনিক খুল। আমরা দুজন মিলে মানুষের সেবা করব, রিয়া বলল। এখন আমার 2 সন্তানই সেটলড। রাহুল ইঞ্জিনিয়ার, রিয়া ডক্টর। আয়ানও বড় হয়ে গেছে। এখন সে ক্লাস 5-এ পড়ে। দাদি, আমি বড় হয়ে সায়েন্টিস্ট হব, আয়ান বলে। হবি বাবা, তুই যা চাস তাই হবি গু। আয়ান খুব ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব ভালো। কয়েক মাস পর রিয়ারও একটা সুখবর এল। মা, আমি মা হতে যাচ্ছি, রিয়া খুশি হয়ে বলল। সত্যি? আমি আবার দাদি হব। আপনি আমার কাছে এসে থাকুন গি। ঠিক আছে বাবা, তোর সময় আমি আসব গু। 9 মাস পর রিয়ার একটা মেয়ে হল। খুব সুন্দর বাচ্চা। দাদি, আপনার নাতনি রিয়া আমার কোলে বাচ্চাটাকে দিল। কত সুন্দর! রিয়ার ছোটবেলার মতো দেখতে গু। নাম কি রাখব? আরিয়া। নাম হবে আরিয়া গু। আরিয়ার জন্মের পর আমাদের পরিবারে আবার নতুন আনন্দ। এখন আমার 2 নাতি-নাতনি, আয়ান আর আরিয়া। দাদি, আরিয়া কত ছোট, আয়ান তার বোনকে দেখে বলে। তুইও এরকম ছোট ছিলি গু। আয়ান আরিয়ার খুব যত্ন নেয়। দারুণ দাদা। আরিয়া যখন হাঁটতে শিখল তখন আমার আনন্দের সীমা নেই। দাদি, আরিয়াও আমাকে দাদি বলে ডাকে। আমার সোনামণি। এখন আমার বয়স 50 পেরিয়ে গেছে। চুলে পাক ধরেছে। আমরা বুড়ো হয়ে গেছি, আমি রহিমকে বলি। কিন্তু আমাদের পরিবার বেড়েছে। এখন আমাদের 2 নাতি-নাতনি গি। হ্যাঁ, আল্লাহর রহমত। প্রতি সপ্তাহান্তে রাহুল আর রিয়া তাদের বাচ্চাদের নিয়ে আমাদের বাড়ি আসে। মা, আমরা সবাই একসাথে রাহুল বলে। এটাই আমার সবচেয়ে খুশির মুহূর্ত। বাড়িতে যখন সবাই থাকে তখন অনেক আনন্দ। বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। আয়ান আরিয়াকে সাবধানে খেলা ঘুরিয়া বলে। আমি যত্ন নিচ্ছি মামি। আয়ান সত্যি আরিয়ার যত্ন নেয়া। খুব ভালো দাদা। মাঝে মাঝে আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাই। চল এবার সিলেট যাই, রহিম প্রস্তাব করল। ভালো। অনেকদিন কোথাও যাইনি গিয়ে। আমরা সবাই মিলে সিলেট গেলাম। জাফলং, রাতারগুল সব জায়গা ঘুরলাম। দাদি, এই জায়গাটা কত সুন্দর, আয়ান এক্সাইটেড। হ্যাঁ বাবা, আল্লাহর সৃষ্টি গু। আরিয়াও খুব এনজয় করছিল। তার প্রথম বেড়ানো। আরিয়া, এই পাহাড় দেখো, আমি তাকে দেখাই। দাদি, পাহাড়? আরিয়া তার ব্রোকেন ভাষায় বলে। এই ট্রিপে আমাদের অনেক ছবি তুললাম। পারিবারিক ছবি। এই ছবিগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে, কি সারা বলল। হ্যাঁ, পরে দেখলে এই দিনগুলোর কথা মনে হবে গি। বাড়ি ফিরে আসার পর আমি এই ছবিগুলো একটা অ্যালবামে রাখলাম। মা, আপনি এত ছবি রাখেন কেন? রিয়া জিজ্ঞেস করল। এগুলো আমাদের পরিবারের ইতিহাস। একদিন তোদের বাচ্চারা দেখবে গু। সময় যেতে যেতে আয়ান হাই স্কুলে উঠল। আরিয়াও স্কুলে যাওয়া শুরু করল। দাদি, আমি আজ স্কুলে যাব, আরিয়া এক্সাইটেড। খুব ভালো। ভালো মেয়ে হয়ে পড়াশোনা করিস কি। আরিয়ার প্রথম স্কুলের দিনে আমিও গেলাম। খুব গর্ব লাগল। আমার নাতনি স্কুলে যাচ্ছে গি। আয়ানও এখন টিনেজে প্রবেশ করেছে। তার আচরণ বদলে যাচ্ছে। দাদি, আমি এখন বড় হয়ে গেছি, আয়ান বলে। হ্যাঁ বাবা, তুই বড় হয়ে গেছিস গু। কিন্তু আমার কাছে ও এখনও সেই ছোট আয়ান। একদিন রাহুল একটা বড় খবর দিল। মা, আমার কোম্পানি আমাকে আমেরিকাতে পাঠাতে চায় গু। আমেরিকাতে? কতদিনের জন্য? 2 বছর। ট্রেনিংয়ের জন্য। এই খবরে আমি চিন্তিত হলাম। তুই এত দূরে যাবি? মা, এটা আমার ক্যারিয়ার এর জন্য ভালো। পরে ফিরে এসে আরও ভালো চাকরি পাব গু। রহিম বলল, রাহুলের ভবিষ্যতের জন্য এটা ভালো। আমি মন খারাপ করে রাজি হলাম। রাহুল, সারা আর আয়ান আমেরিকা চলে গেল। আমার খুব খালি লাগল। আমার ছেলে এত দূরে চলে গেল। ভিডিও কলে তো কথা হয়, রহিম সান্ত্বনা দিল। সত্যি রাহুল নিয়মিত ভিডিও কল করত। মা, আমি ভালো আছি। তোমরা কেমন? রাহুল বলত। আমরাও ভালো। তুই ভালো থাক। আয়ানও ভিডিও কলে কথা বলত। দাদি, আমেরিকাতে অনেক বড় বড় বিল্ডিং আছে কি? দেখছি বাবা। তুই ভালো থাক। 2 বছর পর রাহুল ফিরে এল।
আমার আনন্দের সীমা নেই। আমার ছেলে ফিরে এসেছে। আয়ানও অনেক বড় হয়ে গেছে। এখন সে কলেজে যায়। দাদি, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ব। আয়ান বলল। খুব ভালো। তুই যা চাস তাই পড়িস। আরিয়াও এখন টিনেজ-এ। খুব সুন্দর হয়েছে। দাদি, আমি ড্যান্সিং শিখতে চাই। আরিয়া বলল। শেখো বাবা। তোর যা ভালো লাগে। এভাবে আমার নাতিনাতনীরা বড় হচ্ছে। নিজেদের পথ খুঁজে নিচ্ছে। আমার বয়স এখন 60 পেরিয়ে গেছে। রহিমও রিটায়ার্ড হয়েছে। এখন আমরা দুজনেই ঘরে বসে আছি। আমি বলি। কিন্তু একা তো নেই। বাচ্চারা আছে, নাতিনাতনী আছে। হ্যাঁ, আমাদের পরিবার এখন অনেক বড়। সবাই মিলে খুব খুশিতে আছি। মাঝে মাঝে ভাবি সেই স্কুটি শেখানোর দিনের কথা। যেদিন রাহুলের অদ্ভুত আচরণ দেখে আমি চিন্তিত হয়েছিলাম। এখন রাহুল একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ার। আমেরিকা থেকে ফিরে এসে আরও ভালো পজিশনে কাজ করছে। মা, আমার সেই অসুস্থতার কথা মাঝে মাঝে মনে পড়ে। রাহুল একদিন বলল। সেসব ভুলে যা বাবা। তুই এখন ভালো আছিস। আপনার যত্নের কারণেই আমি ভালো হয়েছি। মায়ের কর্তব্য। রিয়াও এখন একজন সাকসেসফুল ডক্টর। তার ক্লিনিকে অনেক রোগী আসে। মা, আজকে আমি একটা কঠিন অপারেশন করেছি। সফল হয়েছে। রিয়া গর্বের সাথে বলল। আমার মেয়ে। তুই মানুষের সেবা করছিস। আপনার দোয়া আছে বলেই। আজকে যখন আমি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় আমার জীবনটা পূর্ণ হয়েছে। আমার 2 সন্তান ভালো প্রতিষ্ঠিত। তাদের পরিবার সুখী। নাতিনাতনীরা ভালো পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহর অশেষ রহমত। আমি মনে মনে বলি। স্কুটি শেখানোর সেই দিনটা থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক কিছু ঘটেছে। কিন্তু সব কিছু শেষ পর্যন্ত ভালো হয়েছে। পরিবারের প্রতিটি সদস্যের প্রতি যত্নশীল থাকা, ভালোবাসা দেওয়া, সমস্যার সময় পাশে থাকা, এগুলোই আমাকে শিখিয়েছে যে পারিবারিক জীবনের মূল কথা কী। এখন আমি একজন গর্বিত মা, গর্বিত দাদি। আমার পরিবার আমার গর্ব। আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার এই সুন্দর পরিবার, এই শান্তিপূর্ণ জীবনের জন্য। আগামীকাল আবার নতুন একটা দিন। নতুন কোনো খুশির খবর হয়তো অপেক্ষা করছে। হয়তো আয়ান বলবে সে কোনো কম্পিটিশনে জিতেছে। অথবা আরিয়া বলবে সে কোনো পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। অথবা রাহুল বলবে তার আবার প্রমোশন হয়েছে। অথবা রিয়া বলবে সে কোনো কঠিন রোগীকে সুস্থ করেছে। যাই হোক না কেন, আমি জানি আমার পরিবার আমার সাথে আছে। এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন এটা একটা সাধারণ পারিবারিক গল্প। কিন্তু আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা। কারণ এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে ভালো মন্দ দুই থাকে। কিন্তু পরিবারের ভালোবাসা আর সহযোগিতা থাকলে সব কিছুই সহ্য করা যায়। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারাও তাদের পরিবারের প্রতি আরও যত্নশীল হবেন। কোনো সমস্যা দেখলে এড়িয়ে না গিয়ে সমাধানের চেষ্টা করবেন। পরিবার হলো আমাদের জীবনের মূল ভিত্তি। এই ভিত্তি মজবুত রাখতে হলে সবাইকে একসাথে চেষ্টা করতে হয়। সবশেষে একটা কথা বলতে চাই। জীবনে যত সমস্যাই আসুক, পরিবারের মানুষগুলো যদি একে অপরের পাশে থাকে তাহলে কোনো কিছুই বড় নয়। আমার পরিবারের প্রতিটি মানুষ আমার কাছে অমূল্য। তাদের নিয়েই আমার জীবন, তাদের নিয়েই আমার সুখ। আপনাদের সবার জীবনও সুখে শান্তিতে কাটুক। পরিবারের সাথে সময় কাটান, একে অপরের প্রতি যত্নশীল থাকুন। এই দোয়া রইল সবার জন্য। আমার গল্প আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে শোনার জন্য।